সৌজন্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। কেন বিমা দিবস প্রচলন করেন, বিমার গুরুত্বটা কি, সেটা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি। এবং আপনারা জানেন, দুদিন আগে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রাপথে বিমা শিল্পের কতটা অবদান থাকা উচিত বা থাকা সম্ভব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের শিরোনাম মুজিব বর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার। তবে বিমা হোক সবার, এই কথাটা আমরা বলছি বটে, কিন্তু বিমা বাংলাদেশে সবার জন্য হয়ে উঠতে পারেনি। এটার নিশ্চয়ই অনেকগুলো চ্যালেঞ্জ আছে, তবে মূল চ্যালেঞ্জ যেটা কখনো কখনো মনে হয়, যেটা যে বিমার প্রতি সাধারণ মানুষের আস্থার জায়গায় একটা ঘাটতি হয়তো আছে। বিমা এমনিতে বিশ্বের উন্নত বিশ্বে অনেক জায়গায় বিমা জিডিপিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, কিন্তু বাংলাদেশে এই অবদানটি একদম দশমিকের ঘরে, যেটা আসলে বাংলাদেশের অর্থনীতির এখন যা আকার এবং যেই গতি, সেই গতির সাথে কোনোভাবেই মানানসই নয়। সাধারণ মানুষের আস্থার জায়গা কম, কিন্তু আপনারা যদি একটু উল্টো করে ভাবেন, বিমার জিনিসটা এমন যে বিমায় যারা কাজ করেন একমাত্র তারাই মন থেকে তার ক্লায়েন্টদের ভালো চাইবেন। কখনোই চাইবেন না ক্লায়েন্ট একটু তাড়াতাড়ি মারা যাক, বা কখনোই চাইবেন না ক্লায়েন্ট দুর্ঘটনা হোক বা এমন কিছু। সবসময় বিমায় যারা কাজ করেন তারা ক্লায়েন্টের মানে আপনার ভালোই চাইবেন। তারপরও কেন যেন সাধারণ মানুষের বিমার প্রতি এক ধরনের একটা আস্থার ঘাটতি রয়ে গেছে। এমনিতে অন্য সব জায়গায় যেমন ব্যাংকের প্রতি যতটা আস্থা, বিমার প্রতি ততটা আস্থা নাই, এবং সেই কারণে বিমাটা অত বিস্তার লাভ করতে পারেনি। আমরা আজকে এই সুযোগগুলো কি এবং চ্যালেঞ্জগুলো কি, সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত আছেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রশাসক, এবং যিনি বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সাবেক সদস্য, এবং যিনি মাইক্রোফিন্যান্সের মাস্টার সুলতানুল আবেদিন মোল্লা। আছেন শিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং যিনি সাধারণ বীমা কর্পোরেশনের সাবেক পরিচালক শেখ আব্দুর রফিক, এবং আছেন ব্র্যাক মাইক্রোফিন্যান্সের ডেপুটি ম্যানেজার মনিরুল হক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমার এই টেনিজের অনুষ্ঠানে। শেখ আব্দুর রফিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই অনুষ্ঠানে। আপনার দীর্ঘদিনের বিমার কেরিয়ার, আমি যেই আস্থার ঘাটতির কথা বললাম, এই জায়গাটা থেকে যদি একটু শুরু করতে চাই। যতটা আমরা আইনগত বাধ্যবাধকতার কারণে যেটুকু বিমা করার, সেটুকু তো করতেই হয়, সেখানে তো উপায় নেই। এছাড়া সাধারণ মানুষের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে, সেটা আপনার কি মনে হয় কেন? যে আমি প্রথমে এই এটিএন পরিবারকে ধন্যবাদ জানাই আমার অনুষ্ঠানে দেখার জন্য। এবং আমি প্রথমে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, ওনাকে স্মরণ করি, কারণ উনি এই দিন 1960 সালে আলফা ইন্স্যুরেন্সে অ্যাডভাইজার হিসাবে যোগদান করছিলেন, এবং তার মাধ্যমে উনি তার সংগঠনকে পরিচালিত করছেন, এবং তার ধারাবাহিকতায় আজ বাংলাদেশ স্বাধীন। এবং আজকে আমরা মুক্তভাবে এই এটিএন নিউজের মতন জায়গায় এসে আমরা আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। হয়তো বঙ্গবন্ধু যদি ওই সময় ইন্স্যুরেন্সে জয়েন না করতেন, হয়তো উনি এই সুযোগটা পেতেন না যে আপনার সংগঠনটাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, আর আমরাও হয়তো এখানে বসতে পারতাম না। এজন্য ওনাকে আবার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং আপনি যেটা বললেন যে আস্থার অভাব, এটা একসময় ছিল, কিন্তু 2010 সালে আমাদের নেত্রী যখন প্রথম এই ইদ্যা গঠন করলেন এবং ইন্স্যুরেন্স আইন যখন সংশোধন করলেন, তারপরের থেকে কিন্তু এখন অনেক আপনার সেই আস্থা কিন্তু এখন কেটে গেছে। এবং আমি মনে করি যে আমাদের উন্নয়নশীল দেশ হিসাবে আমাদের অর্থনীতির শক্তি অর্জন করার জন্য বিমার অপরিহার্য, এটা আপনাকে স্বীকার করতে হবে। এবং এটা বঙ্গবন্ধুই প্রথম উপলব্ধি করছিলেন, এবং তার প্রতিফলন হিসাবে আজ 50 বছর পরেও আমরা আজকের এই মঞ্চে বলতে পাচ্ছি যে বিমা অত্যন্ত অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি যদি সুস্থ থাকি, দেখুন আজকে বিমা দিবসে গত বছর বিমা দিবস পালিত হয়েছে, আর আজ এই বছর পালিত হলো, এই পরপর 2 বছর পালিত হচ্ছে। এর ভিতরে দেখেন কত ডিফারেন্স। যে গতকালই আমাদের আজকে 3টে পলিসি প্রচালিত হয়েছে। সেটা হলো, একটা হলো বঙ্গবন্ধু শিক্ষা বিমা, একটা স্বাস্থ্য বিমা, একটা ক্রীড়া বিমা। তা আমরা যখন জন্মগ্রহণ করার সাথে সাথে আমার প্রথম দরকার হলো স্বাস্থ্য। যদি স্বাস্থ্য আমার ঠিক না থাকে, তাহলে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব না, এবং ওই জাতির উন্নয়ন করাও সম্ভব না। এবং তার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য বিমা বলে, বঙ্গবন্ধু স্বাস্থ্য বিমা বলে একটা বিমা পলিসি প্রচলন হয়েছে, এবং অল্প প্রিমিয়াম দিয়েই এই পলিসিটা চালানো যাবে। এবং আমার মনে হয় এটা খুবই জনপ্রিয় হবে,
কারণ মানুষকে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য ঠিক রাখতে হবে। স্বাস্থ্য ঠিক রাখতে একটা পরিবারে একজন একটা বড় অসুখ হলে ওই পরিবারটা আসলে অর্থনৈতিকভাবে অনেক সময় ধ্বংস হয়ে যায়, এবং স্বাস্থ্য যদি ঠিক থাকে তার পক্ষে অনেক কিছু করা সম্ভব। স্বাস্থ্য ঠিক হওয়ার সাথে সাথেই তার কিন্তু শিক্ষার দরকার, এবং গতকালই শিক্ষা বিমা বলে একটা পলিসি আপনার আন্ডারে ইয়ে হয়েছে, অনুমোদিত হয়েছে, এবং শিক্ষাও যে যদি একটা জাতি যদি উন্নয়ন করতে হয় তাহলে তার স্বাস্থ্যর পরেই শিক্ষার দরকার। শিক্ষা ছাড়া কিন্তু জাতির উন্নয়ন কোনো অবস্থাতেই সম্ভব না। এবং আমাদের দেশ এই শিক্ষা বিমা যেটা চালু হয়েছে তাতে করে আমার মনে হয় আমাদের দেশের গরিব যারা আছে তাদেরকে শিক্ষার জন্য খুব বেশি বেগ পেতে হবে না। আমাদের এখন উচিত, আমাদের করণীয় হলো এই বিমার এই দুটো পলিসি এটা মানুষের কাছে পৌঁছায় দেওয়া। তারপরে আপনার শিক্ষার সাথে মানসিক বিকাশের জন্য আপনার স্পোর্টসের দরকার, ক্রীড়ার দরকার, তার জন্য একটা বিমা পলিসি চালিত হয়েছে। সেই বিমা পলিসির যদি আপনার কোনো খেলাধুলার জন্য যদি কোনো ক্ষতি হয় সেই বিমা পলিসিতে সেটা কভার করবে। তাহলে আপনার একটা জাতি যখন আর্থিকভাবে সুস্থ এবং শক্তিশালী বলে পরিণত হয় তখন সেই দেশের প্রথম স্বাস্থ্য, শিক্ষা এবং ক্রীড়া এই তিনটে একটা সাথে জড়িত। যেমন স্বাস্থ্য ছাড়া শিক্ষা সম্ভব না, আবার শিক্ষা ছাড়া ক্রীড়াও সম্ভব না। তা এটা কিন্তু আমরা চালু করে ফেলছি অলরেডি, এবং আমার মনে হয় যে অচিরেই আমরা আপনাদের যে ধারণা যে বিমার সাথে মানুষের একটা দূরত্ব, ভুল বুঝাবুঝি আছে, সেটাও কেটে যাবে এবং বিমা একটা জায়গায় চলে যাবে। এবং বঙ্গবন্ধু সেই প্রথম যেটা বুঝছিলেন যে অর্থনীতিকে শক্তিশালী করতে হলে বিমাকে শক্তিশালী করতে হবে, এবং সেই জায়গায় অলরেডি আমরা পৌঁছে গেছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। সুলতানুল আবেদিন মোল্লা, শেখ আব্দুর রফিক যেমনটা বলছিলেন যে 2010 সালে একটি আইন করা হয়েছে। আমরা জানি যে 2010-এর আইনের আগে বিমা খাতে এক ধরনের একটা বিশৃঙ্খলা ছিল, এবং ওই যেই ভুল বোঝাবুঝির কথা বলছিলাম সেটাও এখন এই আইনটি হওয়ার পরে বা বিমা উন্নয়ন কর্তৃপক্ষ হওয়ার পরে এখন বিমা খাতের সুশাসন বা শৃঙ্খলা সেটার কি অবস্থা? গত 10-11 বছর আইনের আপনাদের কি অভিজ্ঞতা, বা আইনে কোনো পরিবর্তন বা পরিমার্জন কিছু কি দরকার মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই জাতির পিতাকে স্মরণ করছি। তিনি বিমা সেক্টরে কাজ করছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য যারা আমরা বিমায় কাজ করছি। এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে 1 মার্চ 1960 সনে উনি বিমা কোম্পানি আলফা বিমা কোম্পানিতে যোগদান করেছিলেন। তাকেই সেই দিনকে স্মরণ করে বিমা দিবস চালু হয়েছে গত বছর থেকে। 2010 সনে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন এবং বিমা আইন চালু হয়েছে। বিমা আইন এর আগে ছিল 1938 সনে, 38 সনের আইন, এবং বিমা নীতি ছিল 1958 সনে। তো স্বাভাবিকভাবেই এই এত পুরনো আইন এবং যে অর্থনৈতিক উন্নয়ন আমাদের, তাতে করে ওই আইন আর অতটা কার্যকরী ছিল না, এবং তাতে করে অনেক এই বিমা কোম্পানিগুলি পরিচালনার ক্ষেত্রে অনেক বাধার সৃষ্টি হতো। তো আমাদের এই গণতান্ত্রিক সরকার প্রথমেই 1909 সনে দ্বিতীয়বার যখন সরকার গঠন করেন এবং এই বিমা আইনকে তিনি পার্লামেন্টে পাশ করেন। এটা বিমা পার্লামেন্টের 12 এবং 13 নম্বর আইন ছিল। হ্যাঁ, নতুন একটা আইন হওয়ার ফলে, নতুন অথরিটি হওয়ার ফলে সেক্টরের আপনার ডাইভার্সিফিকেশন আসছে, আরও মডার্ন হয়েছে। তবে বিমা, আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন যে বিমার প্রতি জনগণের অনাস্থা বা আস্থার অভাব, এটা কিন্তু বিরাজ করছে বলছে এই কারণে যে আমাদের যে বিমার যে পেনিট্রেশন, ইন্স্যুরেন্স পেনিট্রেশন টোটাল জিডিপিতে, এটা এখন পর্যন্ত ইনসিগনিফিক্যান্ট, 1%-এর নিচে। কিন্তু বিমার ইতিহাস কিন্তু পুরনো। বাংলাদেশে বিমা ব্যবসা শুরু বাংলাদেশে দিদেন সেই ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে এই পর্যন্ত প্রায় 100 বছরের পুরনো ইতিহাস, 100 বছরের বেশি আগেই বিমা ব্যবসা এখানে চালু হয়েছে। কিন্তু
ব্রিটিশ আমলে বলেন, পাকিস্তান আমলে, তখন কিন্তু বাংলাদেশি ওন কোনো কোম্পানি ছিল না, ছিল বিদেশি কোম্পানি, তাদেরই ব্রাঞ্চ ছিল এখানে। পাকিস্তানি কোম্পানি, তাদেরই ব্রাঞ্চ অফিস এখানে কাজ করেছে। আমরা স্বাধীন হওয়ার ফলে আজকের আমরা সৌভাগ্যবান যে বাংলাদেশের উদ্যোক্তারা এই বিমা কোম্পানির মালিক হয়েছে। এবং এখন বেশিরভাগ বিমা কোম্পানি তো বেসরকারি এখন বাংলাদেশে মোট 80টা ইন্স্যুরেন্স কাজ করে, লাইফ এবং নন লাইফ মিলিয়ে। তার মধ্যে দুইটি সরকারি, সাধারণ বীমা কর্পোরেশন, জীবন কর্পোরেশন, আর মেট লাইফ দিদেন এলিকো, সে এখানে ব্রাঞ্চ লাইসেন্স নিয়ে কাজ করে। আর বাকিগুলি সব বাংলাদেশি মালিকানাধীন বেসরকারি কোম্পানি। তো এখন মানুষের মধ্যে এই সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে উনি ইতিমধ্যে আলাপ করেছেন শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা এবং ক্রীড়া। বিশেষ করে স্বাস্থ্যের এই শিক্ষা বলতে আমি এই শিক্ষাকে বলছি, মানে এই শিক্ষা সাধারণ শিক্ষা না, মানে ইন্স্যুরেন্স শিক্ষা, ইন্স্যুরেন্স লিটারেসির অভাব। হ্যাঁ, মানে ইন্স্যুরেন্স লিটারেসির অভাবের কারণে আপনার জনগণ ইন্স্যুরেন্সের যে মৌলিক যে ধারণা, যে এর থেকে কিভাবে উপকৃত হতে পারে, সেটা তারা জানে না। আসলে ইন্স্যুরেন্স কি, এই জিনিসটাই তাদের মধ্যে সঠিকভাবে প্রচারিত হচ্ছে না। এটা একটা রিস্ক কাভারেজ, আসলে এটা কোনো প্রফিট আইটেম না। প্রতি মুহূর্তেই মানুষ চলতে গেলে তার জীবনের রিস্ক, তার সম্পদের রিস্ক বহন করছে। হ্যাঁ, মানুষ কিন্তু মারা যায় একবার, কিন্তু তার সম্পদ এবং তার স্বাস্থ্যগত রিস্ক বারবার হচ্ছে। তো সে কারণে তাহলে বিমা কোম্পানি কি করে, এই রিস্কটাকে নিয়ে তার যে ক্ষতিপূরণটা হচ্ছে সেইটাই পূরণ করে দেয়। তো এই যে জিনিস, এই যে বিষয়টা, এটা জনগণের কাছে ব্যাপক হারে প্রচারিত হচ্ছে না, এবং সাধারণ লিটারেসি না থাকার কারণেও জনগণ এর দিকে আকৃষ্ট হচ্ছে না। যেসব দেশের শিক্ষা রেট বেশি, যেসব দেশের মানুষের পার ক্যাপিটাল ইনকাম বেশি, সেসব দেশের বিমা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু বিমা বাদে কিন্তু আপনার এই যে এসডিজি বলেন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে কিন্তু বিমা একটা ইম্পর্টেন্ট ভূমিকা। এটাকে বাদ দিয়ে কিন্তু ওই গোলে পৌঁছানো সম্ভব না। আমাদের অর্থনীতির যে আকার এবং গতি, তাতে বিমাটা একটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আর কি। জি জনাব মনিরুল হক, আপনি কাজ করেন মাইক্রো ইন্স্যুরেন্স। মাইক্রো ফিন্যান্স বাংলাদেশে যতটা জনপ্রিয় হয়েছে, মাইক্রো ইন্স্যুরেন্স কি ততটা হয়েছে? মানে এই দুইটার মধ্যে সম্পর্কটা যদি একটু বুঝিয়ে বলেন তার সহজ করে। ধন্যবাদ। তো প্রথমে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই বিমা দিবসে। সো আপনার যেটা অলরেডি আমাদের দুজন বক্তা বললেন, যে অনাস্থাটা রয়ে গেছে, একই সাথে যদি মাইক্রো ফাইন্যান্স সেক্টর বা ফাইন্যান্সিয়াল সেক্টরটা আমরা দেখি, সেখানে কিন্তু ওই একই টার্গেট মার্কেট বা ওই একই গ্রাহকদের কিন্তু আস্থাটা আছে। মাইক্রো ফিন্যান্সের প্রতি আছে, কিন্তু মাইক্রো ইন্স্যুরেন্সের সাথে এটা একটু কিভাবে মেলানো যায় সেটা। মাইক্রো ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্সের কাজগুলো কি, বা একটা আস্থা বা অনাস্থা কিভাবে তৈরি হয়, সেটাতে যদি আমরা দেখি, সো মোটা দাগে আমরা দুটো বিষয়কে নিয়ে আসতে পারি। একটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্সটা ভালো হয়নি, যেটা আমার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স। লেটস এখানে মগে চা আছে, আমি চাটা পান করলাম, আমার কাছে টেস্টটা পছন্দ হলো না, তো পরবর্তীতে ওই চায়ের প্রতি কিন্তু আমার অনীহা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে একটা এক্সপেরিয়েন্স। একজন গ্রাহক, আমি যদি একদম খুব ক্ষুদ্র গ্রাহক পর্যায়ে চিন্তা করি, সেটা কিন্তু একটা পর্যায়ে হয়তোবা অনেক ভুল মেসেজ যাওয়া, ভুল প্র্যাকটিসের কিছু বিষয় আছে, সেটার কারণে অনাস্থার একটা জায়গা। আরেকটা যেটা সুলতান ভাই বলছিলেন, যে আমাদের শিক্ষা বা আমাদের সাধারণ শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু বিমা বিষয়টা একদমই জানি না, টোটালি এটা অ্যাবসেন্ট। আমাদের কারিকুলাম বলি বা পড়াশোনার কোনো জায়গায় কিন্তু আমরা ইন্স্যুরেন্স বিষয়টা নিয়ে পড়াশোনা করি না। কিন্তু সেটা যদি ঘটতো কিছুটা হলেও, আমাদের যদি বেসিক লিটারেসিটা থাকতো যে একটা ইন্স্যুরেন্স কী, ইন্স্যুরেন্সের কাজ কী, তাহলে কিন্তু আমি সেটা জানতাম। এবং যখন আমি পলিসিটা নিচ্ছি, আমি কিন্তু বুঝে শুনে নিতাম। আমি অন্ধের মতো বা না বুঝে বা অর্থ বুঝে আমি পলিসি নিতাম না, যেটার কারণে আমার অনাস্থা তৈরি হয়ে যায় এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে। এখন কামিং টু দ্য পয়েন্ট, যে মাইক্রো ফাইন্যান্স এবং মাইক্রো ইন্স্যুরেন্সেরকে কীভাবে আসলে আমরা কাজে লাগাতে পারি এই সেক্টরটাকে গ্রো করার জন্য। তো আমি যদি একটা ছোট উদাহরণ দিই, বর্তমানে মাইক্রো ফাইন্যান্স আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন যদি আমি দেখি, সেক্টরের অলমোস্ট 15%, 14 থেকে 15% এটার কন্ট্রিবিউশন মাইক্রো ফাইন্যান্স সেক্টরের, এবং এখানে আস্থা আছে, এবং এটা অলমোস্ট 23% করে গ্রোথ করছে এভরি ইয়ার। সো উই ক্যান সি অপরচুনিটি। এবং এই যারা গ্রুপটা, আমরা যাদেরকে মাইক্রো ফাইন্যান্স সার্ভিসটা প্রোভাইড করছি,
আপনার সমাজ বা রাষ্ট্রের যারা ফর্মাল সেক্টরে যেতে পারেন না, তাদের কিন্তু রিস্ক ফ্যাক্টরটাও অনেক হাই, অনেক বেশি। আমার আপনার রিস্কের আইডিয়া, আমরা যেভাবে নিজেদের রিস্ককে পরিচালনা বা রিস্ক ম্যানেজমেন্ট যদি আমি বলি, আমরা যেভাবে আমার নিজেদের পার্সোনাল ম্যানেজমেন্ট থাকে, জি, আমাদের অনেক ধরনের টুল থাকে বা আমরা হয়তোবা আর অনেক বেশি সচেতন এই বিষয়গুলোতে। কিন্তু ওই বটম অফ পিরামিড গ্রুপটা যদি আমরা চিন্তা করি, ওনার তো নিজের প্রতিদিনের আহার সংস্থান করা নেই, যে কোনো একটা ঝুঁকি তাকে শেষ করে দিতে পারে। এক্স্যাক্টলি, এবং উনি অনেক বেশি ভালনারেবল। তার থেকে বড় বিষয় হচ্ছে ওনার কিন্তু ওই আইডিয়াটাও নাই। সো কামিং ব্যাক টু এডুকেশন বা তাদের মধ্যে নলেজটা ট্রান্সফার করা ইন্স্যুরেন্সের, যেটাতে আমরা আবার দক্ষ, এবং ওনারা ভালনারেবল, তো ওনাদের কিন্তু ওই নিডটা আমার আপনার থেকেও বেশি, বা রাষ্ট্রের জায়গা থেকে যদি বলি ওটা অ্যাড্রেস করাটা আমাদের অনেক বেশি জরুরি। কারণ ওনাদের যেটা আপনি বললেন রাইটলি, যে একটা ছোট প্রবলেমই কিন্তু ওনাদেরকে একদম সর্বশান্ত করে শেষ ফেলতে করে পারে। দেবে। আজকে যদি আমরা গত 1 বছরের কোভিড সিচুয়েশন দেখি, আমাদের অনেক গ্রাহক বা অনেক প্রান্তিক মানুষ একদম ধ্বংস হয়ে গেছে আসলে এখানেই কিন্তু আপনি জি জি জি, না, শেষ করে এখানেই আপনি বীমা সুবিধাটা নিয়ে আসতে পারেন তাদের প্রোটেকশনের জন্য। আজকে যদি তাদের লাইফ অথবা অন্যান্য যে কোনো ঝুঁকি, অ্যাক্সিডেন্ট অথবা লাইফ এবং নন লাইফ যে কোনো ঝুঁকিকে যদি আপনি মাইক্রোফাইন্যান্সের সাথে আমরা কাজ করতে পারি, ইন্স্যুরেন্স সেক্টর এবং মাইক্রোফাইন্যান্স সেক্টর টুগেদার, তাহলে কিন্তু আমরা ইন্স্যুরেন্স সেক্টরের যেই অনাস্থা বা আউটরিচের জায়গাটা, সেটাতে আমরা কভার করতে পারছি, ইনক্রিজ করতে পারছি। অ্যাট দ্য সেম টাইম মাইক্রোফাইন্যান্সের প্রতি যে আস্থাটা আছে আমাদের ওই টার্গেট সেই আস্থাটা আপনি কনভার্ট করতে পারেন যদি মাইক্রো Exactly. ইন্স্যুরেন্সে। জি জি, আমরা একটু সুলতানুল আবেদিন মোল্লা আপনার কাছ থেকে শুনি। আপনি নিজেও মাইক্রো ইন্স্যুরেন্সের একজন বিশেষজ্ঞ। এই মনিরুল হক সাহেব যেটা বলেন যে মাইক্রো ফাইন্যান্সের যে আস্থা, সেটা যদি আমি মাইক্রো ইন্স্যুরেন্সে মানে কনভার্ট করতে পারি, তাহলে তো এই ইন্স্যুরেন্স সেক্টরটা অনেক বিস্তার লাভ করতে এটা পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইক্রো ফাইন্যান্স এবং মাইক্রো ইন্স্যুরেন্স শুড ওয়ার্ক টুগেদার, এবং আমাদের দেশে এটা কেন হচ্ছে না সেটাও আমি বিশদ আলোচনা করতে পারবো। তার আগে আমি বলতে চাই যে বেসিক ডিফারেন্স বিটুইন ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স, জি। সেটা হলো, আপনি দেখেন মাইক্রো ফাইন্যান্স একজন বড়োয়ার, সে যাচ্ছে একটা এনজিওতে টাকা নেওয়ার জন্য, সে টাকা পাচ্ছে ওখান থেকে। ইন্স্যুরেন্সটা ঠিক উল্টা, তাকে টাকা দিতে হচ্ছে এবং সেটা পাবে ভবিষ্যতে, সে পাবে ভবিষ্যতে। সুতরাং সে এইরকম একটা ভবিষ্যৎ চোখে দেখার মতো তার মানে বর্তমান আর ভবিষ্যতে মিলালে সে বর্তমানটাকে, এটা কিন্তু ঝুঁকি তার বাড়াচ্ছে আরো, কারণ ঋণ নিচ্ছে সে। এখানে ওনরা যে প্রথম থেকে এনজিও এখানে যে মাইক্রো ফাইন্যান্স করছেন এমআর ইয়েতে, সাথে সাথে ওনাদের এটাও উচিত ছিল, বা এটা ওনরা এখন ফিল করছে, ওনাদের ডোনাররা ফিল করছে। আমি এই জন্যই বলছি যে ওনাদের ডোনারদের সাথে আমার মত বিনিময় হয়েছে এই ব্যাপারে, যে তারা এখন ওয়ার্ল্ড ওয়াইড প্রথম টাকা ডোনার হিসেবে দিয়ে গেছে, কিন্তু দেখছে এখানে রিস্ক কাভারেজটা কোথায়। তো রিস্ক কাভারেজ যেমন সেই মাইক্রো ফাইন্যান্সের সাথে একটা পার্ট প্রিমিয়ামের জন্য রাখতে পারতো, যদি তাহলে মাইক্রো ইন্স্যুরেন্স সেই মডেলটা এখানে কাজ করে নাই, ওনারা শুধু ফাইন্যান্স করেই গেছেন। কিন্তু এখন ব্যাকআপটা শক্ত হয় না। এখন যেমন ধরেন উনি ফাইন্যান্স করছে, এখন ওই লোক মারা গেল, অথবা যে ভদ্রমহিলা ওই টাকা নিয়ে হাঁস কিনছে বা মুরগি কিনছে বা গরু কিনছে, সেই গরু তো মারা যেতে পারে। যে কৃষক তখন কিন্তু সে ঋণ খেলাপি হয়ে যাবে, ঋণ খেলাপি, কিন্তু উনি তো ঋণ খেলাপির জন্য তাকে চান নাই, মাফ করতে পারবেন না। আপনি দেখবেন পত্রপত্রিকায়, এবং পরশুদিন পত্রিকায় আমি দেখেছি যে যশোরের এক হাউস ওয়াইফ এরকম ঋণ নিয়ে পরে আত্মহত্যা করছে ওনাদের চাপে। আমি অন্যভাবে নিয়েন না, আমি বাস্তবতার থেকে বলছি। হ্যাঁ, কিন্তু এই মাইক্রো ফাইন্যান্সের একটা পার্ট যদি প্রিমিয়াম হিসেবে রেখে এইটা নিয়ে এখন রিসার্চ চলতেছে, এবং সম্প্রতি বাংলাদেশে 2019 সনের নভেম্বর মাসের মাইক্রো ইন্স্যুরেন্স 15 মাইক্রো ইন্স্যুরেন্স কনফারেন্স বাংলাদেশে হয়েছে তাদের, এবং এই উপলক্ষে আমি আন্তর্জাতিকভাবে অনেক কাজ করেছি, অনেকের সাথেই কাজ করেছি, এবং বাংলাদেশে এনাদের আসার মূল উদ্দেশ্যই ছিল ওনারা দেখতে চাইছেন যে হোয়ার ইজ দ্য গ্যাপ বিটুইন মাইক্রো ফাইন্যান্স অ্যান্ড মাইক্রো ইন্স্যুরেন্স, বিকজ মাইক্রো ফাইন্যান্সে যেখানে জিডিপিতে 15% অবদান রাখছে, সেখানে গোটা খাতেই 0.9। তো সুতরাং এখানে একটা বিরাট গ্যাপ আছে, এবং এই গ্যাপটাকে রিসার্চ করে এবং এই গ্যাপটাকে মিটিগেট করা যায়, এটাকে ক্লোজ করা যায় গ্যাপটাকে। এই জন্যই তারা এই কনফারেন্সটা এখানে করেছেন, এবং তারা এটার উপরে রিসার্চ করেছেন এবং আমাদের বোঝাতে চেষ্টা করেছেন যে তোমরা কিন্তু এই গ্যাপটাতে হাত দিতে পারো।
জি শেখ আব্দুল, জি আপনার কাছে আসছি। আপনি এই পয়েন্টে তো বলবেন। আর আমার একটা ছোট্ট যে এই যে অনাস্থার যে কথাটা আমি শুরুতে বলছিলাম, সেটা একটা বড় কারণ ছিল। আমি জানি না 2010 সালে আইন হওয়ার পরে পরিস্থিতির কতটা বদলেছে। মানুষের এক ধরনের যে আমি বিমা করলাম, কিন্তু বিমা করার পরে আমি অ্যাক্সিডেন্ট করলে বা মারা যাওয়ার পরে আমি সেই বিমা দামিটা সময় মতো পাবো কিনা, নাকি আমার দিনের পর দিন ঘুরতে হবে, সেই জায়গাটা কিন্তু একটা অনাস্থার মূল কারণ ছিল। এখনকার পরিস্থিতি বিমা সেক্টরের কি অবস্থা? 2010-এর আইনের পরে এই যে বিমা উন্নয়ন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করতে, তারা কি পুরো নিয়ন্ত্রণটা করতে পারছে বিমা খাতার উপরে? ধন্যবাদ। আপনার এই যে অনাস্থার যে কথাটা বারবার আসছে, আমরা সেটা মিটাতে চাই সেই কারণে, কারণ বিমা দিবস তো 2 বছরের, আরো কয়েক বছর গেলে অনাস্থাটা প্রচার বেশি হয়, আস্থাটা প্রচার কিন্তু কম হয়। যে দেখেন এখানে প্রথমে আমাদের জিডিপিতে আমাদের কন্ট্রিবিউশন হলো 0.9, কিন্তু বিমা কিন্তু একটা সেবামূলক প্রতিষ্ঠান, বিমা কিন্তু সেবা দেয়, সেবাটাকে কিন্তু মূল্যায়ন করা হয় না। যেমন দেখেন আমাদের দেশে এই গত 10 বছরে আমি মনে করি প্রচুর ইন্ডাস্ট্রি গ্রো করছে, এবং যত ইন্ডাস্ট্রি গ্রো করবে তখন আপনার দুর্ঘটনারও সম্ভাবনা বেশি থাকে, এবং অনেক দুর্ঘটনা ঘটছে কিন্তু। এবং একটা দুর্ঘটনা আমার জানা নেই যে এরা ক্লেম পায়নি। এটা কিন্তু সেবা, এটা কিন্তু জিডিপির সাথে কিন্তু আপনার যখন ক্যালকুলেশন করে তখন জিডিপির সাথে এটা অ্যাড করে না। এটা যদি অ্যাড করে তা আমার মনে হয় 2% চলে যাবে, কিন্তু এটা অ্যাড করা হয় না। এটা হিসাবের একটা ব্যাপার আছে, যার জন্য ওই বিমা সেক্টরকে ওই সব বলুন তো নেগেটিভ হিসাবটাই করে, পজিটিভ হিসাবটা করে না। পজিটিভ হিসাবটা করলে বিমার অবস্থা কিন্তু এখন অনেক ভালো। এবং ঈদটা চালু হওয়ার পরে আপনার এখন কিন্তু আমাদের বিমা সেক্টরে কি সেই অনিয়ম কিন্তু আমি মনে করি 80% দূর হয়েছে। একদিনে রাতারাতি সব চেঞ্জ হবে না। না, মানে বাংলাদেশের যে অবস্থা, সুশাসনের ঘাটতি সব সেক্টরে আছে, ব্যাংকিং খাতেও আছে। ফলে বিমা খাত যদি 80% উন্নতি করে তাহলে অনেক করেছে। বাকিটাও আমি আরো বলবো যে মাইক্রো যে বিমা, ধরেন এই যে বিভিন্ন এনজিও গুলো যে ঋণটা দেয়, সাথে সাথে যদি একটা প্রিমিয়াম যদি আপনার ইন্স্যুরেন্সের সাথে অ্যাড করে, তাহলে কিন্তু দেখেন ওই এটা কিন্তু আপনার ওই প্রচার হবে না। ওই অ্যাড করছে দেশে অনেকে করে, কিন্তু তখন আবার মনে করতে পারে যে আমাকে 10 টাকা দিয়ে 2 টাকা কেটে নিল, 2 টাকা কেটে নিল। হ্যাঁ, কিন্তু নেগেটিভটা প্রচার হয়। কিন্তু 2 টাকা দিয়ে যে সে 1 লাখ টাকা ঋণ পরিশোধ করতে পারছে, ভবিষ্যতে এটা কিন্তু সে আলোচনা আসতেছে না। তারপরে বিমার কিন্তু অনেকগুলো রিস্ক আছে। যেমন একটা মোটরসাইকেলের যে আপনার রিস্ক আছে, দুর্ঘটনাজনিত রিস্ক, আবার চুরিজনিত রিস্ক। আপনি নিয়েছেন দুর্ঘটনাজনিত রিস্ক, এখন আপনার মোটরসাইকেল হচ্ছে চুরি, আপনি যে ক্লেম করলেন আমার চুরি হয়েছে মোটরসাইকেল, সে তো পাবে না। কিন্তু এটা কিন্তু প্রচার হয় না। প্রচার হয় যে আমি ইন্স্যুরেন্স করছি, আমাকে মানে প্রিমিয়াম দেয় না, এই টাকাটা দেয়নি। এটা কিন্তু আমাদের এই প্রচারটা আমাদের দেশে একটু ঘাটতি আছে, নেগেটিভ প্রচারটাই বেশি হয় আমাদের দেশে। আমি মনে করি যে আর 2টো বিমা দিবস গেলেই এইগুলো থাকবে না, মানে প্রচারটা আরেকটু বেশি করতে হবে। জি মনিরুল হক, আপনি সম্ভাবনার কথা বলছিলেন। আমি এই জায়গাটা আরেকটু যে মানে এই যে 15% আর 0.9%, এই যে বড় গ্যাপ, এই গ্যাপটা মিটিয়ে এই মাইক্রো ইন্স্যুরেন্সের সম্ভাবনাটা কতটুকু বাংলাদেশে? বাংলাদেশ কিন্তু বড়, জনসংখ্যার ক্ষেত্রে বড়। এটাকে যদি আমি সবার কাছে ছড়িয়ে দিতে পারলে কিন্তু এটা জাম্প করতে পারে চাইলে আর কি, সেই সম্ভাবনাটা কতটুকু? সো সম্ভাবনা অফুরন্ত, এক কথায় যদি বলি। আর খুব টেকনিক্যালি যদি যাই তাহলে হচ্ছে যে আমাদের বর্তমানে যদি আমি সেক্টরটা দেখি, মাইক্রো ফাইন্যান্স সেক্টর, আমরা 3,26,00,000 পরিবারকে বর্তমানে আমরা আউটরিচ আমাদের। সো আমি যদি খুব ইজিলি কনভার্ট করি 4 দিয়ে, প্রত্যেকটা পরিবারে যদি 4 জন মানুষ দেখি, তাহলে 12 কোটি মানুষ, 12 কোটি মানুষকে কিন্তু আমি আউটরিচ করছি। মানে আমার তাদেরকে আমি রিচ করতে পেরেছি। এবং মাইক্রো ইন্স্যুরেন্স যখন আমরা বলি, বা মাইক্রো ইন্স্যুরেন্সের খুব টার্মিনোলজিতে যদি আমরা দেখি, একটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে মাইক্রো ইন্স্যুরেন্সের, ইটস এ মাস্ট। সেটা হচ্ছে আমার আউটরিচ যত বেশি হবে তত কিন্তু আমার প্রিমিয়ামের সাইজ কমে যাবে। এখন যিনি একজন রিক্সা পুলার, উনি কিন্তু হয়তোবা প্রতিদিন 10 টাকা দিতে পারবেন না, উনি হয়তোবা মাসে 10 টাকা দিতে পারবেন। সো আমি যদি যত ছড়াবে তত আমার কস্ট কমবে, এবং এই কস্টটা কমে আসলে কিন্তু আমার এটা একটা রিপল এফেক্টের মতো, ইটস এ পজিটিভ এফেক্ট। যত বেশি কমবে তত বেশি আমি আবার রিচও করতে পারবো। এখানে সম্ভাবনা থাকছে ডেফিনেটলি। আমার যেহেতু আউটরিচটা বড়, আমি যদি আজকে মাইক্রো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে পার্টনারশিপে যাই, পার্টনার এজেন্ট মডেলে যদি আমরা চিন্তা করি, ইটস এ হিউজ মানে ল্যান্ড অফ অপরচুনিটি আই উড সে। যেটা সুলতান ভাই বলছিলেন যে গত 19 সালে আমাদের যে কনফারেন্সটা হলো, এটা নিয়েই আমার মনে হচ্ছে 2 দিন ধরে আমরা এটা নিয়ে আলোচনা করছি, যে একটা অপরচুনিটি যেখানে মানুষ, আমরা অলমোস্ট আজকে 17-18 কোটি মানুষ, যেখানে মাইক্রো ফাইন্যান্স খুব ওয়েল এস্টাবলিশ, সেখানে আমরা কেন ওয়েট করছি?
কি আমাদের কাটছে রেখেছে। জি জনাব সুলতান আলাউদ্দিন মোল্লা, যেটা শেখ আব্দুর রফিক বলছিলেন যে নেতিবাচকের প্রচারটা বেশি, ইতিবাচক এখন ধরেন এটা কিন্তু আসলে বাস্তবতা সত্যি যে আপনি বিমা করলে পলিসি করবে, পলিসি করলে সে টাকা পাবে, এটাই তো বাস্তবতা। যখন টাকা পাবে না তখনই সেটা ব্যতিক্রমী প্রচারণা। এই প্রচারণাটা, নেতিবাচক প্রচারণাটা সরিয়ে ইতিবাচক প্রচারণাটা আরও বেশি করে এই যে বিমার সম্ভাবনা, যেটা মনিরুল বললেন যে অফুরন্ত সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কি করা দরকার? হ্যাঁ, যথেষ্ট সম্ভাবনাকে কাজে লাগানো যায়। নেতিবাচক প্রচারণা হচ্ছে বিমা ক্ষেত্রে, যেটা ভুল বোঝাবুঝি হচ্ছে। বিমা মানে বিমার অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে, সেগুলি না বোঝাতে ইটস ভেরি টেকনিক্যাল, কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু আসলে বুঝিয়েই করতে হয়। যেমন ওই যে মোটরসাইকেল বীমার সময় বলতে হবে যে আপনি চুরিটা নেবেন নাকি এটা নেবেন, ক্লিয়ার করে বলতে হবে। সেখানে কিন্তু ওই যে ছোট অক্ষরে টার্মস এন্ড কন্ডিশন লেখা থাকে, সেটা অনেকে বোঝে না, তখন গিয়ে ওই যে বদনামটা না, সেটা আপনার ব্যাংকের লোন নিতে গেলেও আপনি দেখবেন অনেক কিছু জায়গায় সিগনেচার করাই নাই, তারপরে তার ইমিডিয়েট লোন দরকার, সুতরাং সে সব জায়গায় সাইন করে নিয়ে পরবর্তীতে লিটিগেশনে যায়। এখানেও ঠিক ওই রকম, এখানে সাইন করে দেয়, দেখা যায় যে সে আসলে চুরির বিমাটা নেয় নাই। এখন তার কথা হলো বিমা করছে, সে টাকা চায়। এই যখন টাকাটা সে পায় না, তখন একটা নীতি, একটা নেগেটিভ অ্যাটিটিউড বিমার উপরে সৃষ্টি হয়। আমি যদি আসি মাইক্রো ফাইন্যান্সের সাথে, যেটার উপরে আমার রিসার্চ বা আমি কাজ করছি, মিলিবানের সাথে, মাইক্রো ইন্স্যুরেন্স সেন্টার এট মিলিবান বা আমেরিকার কোম্পানি, তার সাথে আমি 2বার কাজ করছি। এখানে রিসার্চও করছি, মানে ইন্ডিয়া, চায়না, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন, পৃথিবীর অর্ধেক দেশের মানুষের মাইক্রো ইন্স্যুরেন্স ম্যাটার নিয়ে আমরা কাজ করছি। আই রিপ্রেজেন্টেড বাংলাদেশ। তো সেখান থেকে আমি বলছি যে আসলে এক্সেন্সে যদি অ্যানালাইসিস করি, তাহলে বলতে গেলে আবার বাংলাদেশে মাইক্রো ইন্স্যুরেন্স নাই। কারণ মাইক্রো ইন্স্যুরেন্স যে কনসেপ্ট এখন আমরা চালাচ্ছি, সেই কনসেপ্টে মাইক্রো ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল যে কনসেপ্ট, সেই কনসেপ্টে বাংলাদেশে মাইক্রো ইন্স্যুরেন্স চলে না। মাইক্রো ইন্স্যুরেন্স ইজ এ বান্ডেল প্রোডাক্ট। এখন গত 2 বছর আগে থেকে মাইক্রো ইন্স্যুরেন্স কনসেপ্টও ইন্টারন্যাশনালি উঠে গেছে। এটাকে বলা হয় ইনক্লুসিভ ইন্স্যুরেন্স। ইনক্লুসিভ ইন্স্যুরেন্স মানে সব, আপনার একজন মানুষের জীবন, সম্পদ, পুরো বিষয়টা সব একসাথে প্যাকেজ করে একটা। আমাদের দেশের আইনে আবার এটা বলছে যে লাইফ করতে পারবে সে লাইফ করবে, যে নন লাইফ করতে পারবে সে নন লাইফ করবে। একটা এই সেক্টর ওই সেক্টরে কাজ করতে পারবে না। সে আইনের জন্য এটা সমস্যা হচ্ছে না, পার্টনারশিপ করা যায় বাইরে, যেটা দেখা গেছে। এবং মাইক্রো ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ফিলিপাইনে মাইক্রো ইন্স্যুরেন্স ইটসেলফ কোম্পানি আছে, ইন্ডিয়াতে রিসেন্টলি মাইক্রো ইন্স্যুরেন্স কোম্পানি দেওয়া শুরু করেছে। তো সুতরাং আপনার আজকের যে প্রতিপাদ্য বিষয় যে সবার জন্য বিমা, এই সবার জন্য বিমা একমাত্র মাইক্রো ইন্স্যুরেন্স বা ইনক্লুসিভ ইন্স্যুরেন্সের মাধ্যমে সম্ভব। জি 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 জনাব শেখ আব্দুর রফিক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে দিয়ে শুরু করেছি, আপনাকে দিয়ে শেষ করি যে বিমা খাতের এই যে সবার জন্য বিমা করা নিশ্চিত করার জন্য মানে কোনো নীতি সহায়তা বা এমন কোনো চ্যালেঞ্জ আছে সামনে আপনাদের, যেটা মনে করেন যে এটা সরিয়ে দিলে আমরা এগোতে পারবো? কোনো কিছু কি আপনাদের সামনে বাধা হয়ে আছে? না, এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু কোনো বাধা নাই, যে কোনোভাবে আমরা এখন আগায় যেতে পারবো। যে আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং আপনার বড় যে ম্যাক্রো ইন্স্যুরেন্স যেটা, সেটাও আমাদের দেশে কিন্তু এখন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। এবং যারা অ্যাকচুয়ালি বিমার সাথে জড়িত, যারা বিমা করে, তারা কিন্তু জানে যে আমরা বিমার দাবিটা পাবো, কিন্তু অনেকেই জানে না, যার জন্য নেগেটিভ অ্যাটিটিউড। আমি একটু আপনার সাথে একটু যোগ করি, মানে আপনাদের তো ধরেন যারা ক্লায়েন্টের কাছে যান একদম, আপনাদের যে বিমার লোক যারা আর কি, তারা কি গিয়ে কখনো কি মানে অনেক বেশি স্বপ্ন দেখান যেটা এর চেয়ে কম, সেইখানে কি কত ব্যাপার আছে? মানে ঠিক যেটুকু যে আমি আপনাকে 1 টাকা নিয়ে 1 টাকা দিতে পারবো, সেখানে কিন্তু উনি 1 টাকা নিয়ে 10 টাকার গল্প শোনান, সেখানে ভুল। এই জায়গায় একটু এখন কিন্তু ওই সমস্যাটা অনেক কমে গেছে, ওই ছাটকাট হয়ে আসছে। এখন অনেক এই আগে যে আগাছা ছিল, সেই আগাছাগুলো কিন্তু ইটদা সাফ করে ফেলছে। এখন আমার মনে হয় যে আর 2-3 বছর পরে এটাও থাকবে না। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিমা সম্পর্কে যে ভুল ধারণা আমাদের অনেকের মধ্যে আছে, সেই ধারণাটা আসলে ঠিক না। আমি শুরুতে যেটা বলছিলাম যে যারা বিমা, তারাই একমাত্র আপনার ভালো চাইবেন, যেন আপনি সুস্থ থাকেন, অনেক দিন বেঁচে থাকেন, আপনার কোনো ক্ষতি না হয়, আপনার ঘরে আগুন না লাগে, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট না করে। ফলে বিমারা কিন্তু আপনার জন্য ভালোই চাইবে। এখন আপনি এই যে বিমা করা মানে হলো যে আপনি নিশ্চিন্তে আপনি ঘুমাবেন, আপনি জানবেন যে আপনার স্বাস্থ্যের কোনো ঝুঁকি হলে আপনি কাভারেজ পাবেন, আপনার ঘরে আগুন লাগলে আপনি কাভারেজ পাবেন, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কাভারেজ পাবেন। বিমা মানে হলো যে আপনার আরামে ঘুমাতে পারবেন। ফলে এই মুজিব বর্ষের অঙ্গীকার, বিমা হোক সবার, এই যেটুকু ভুল বুঝাবুঝি অনাস্থা আছে সেটা কাটিয়ে গিয়ে একসময় সত্যি সত্যি বিমা সবার হয়ে উঠুক, এই কামনা করে আজকে বিমা দিবসের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন সবাই। সৌজন্যে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।